আমি ভুবন মান্ডি, আমি রাজ্যের অবজারভার, স্টেট অবজারভার। ইনি রবি সোহেল মহাশয়, ইনি আমাদের স্টেট সেক্রেটারি। মাননীয় শৈলমান মান্ডি, উনি হচ্ছেন স্টেটের কনভেনার, এবং উনি আছেন সীমা মার্ডি, উনি আমাদের ডিস্ট্রিক্টের সদস্য, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইউনিটের সদস্য। আচ্ছা, আপনি বলছেন কি বারবার আপনি অনশন করছেন, লাগাতার অনশন করছেন, অনিশ্চিতকালীন অনশন চলছে আপনারটা। আবার এটা দাবি না মানা হলো, তারপরে আপনারটা কী পদক্ষেপ নেবেন? আমাদের অনশন যখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা অনশন চলেই যাবে দাবি না মানলে। এবং দাবি তো সরকার পক্ষ থেকে অনেকটাই এখন চাপে পড়ে আমাদেরকে বারবার বলছে যে অনশনটা তুলে নেওয়ার জন্য, এবং তারা বলছে যে এই চালু করে দেবো, এই চালু করবো, কিন্তু কখনো আমরা কাগজ না পেলে, ধরুন মৌখিকভাবে কথা বলে আমরা বিশ্বাসী নই। কারণ বহুবার আমরা কলেজ কর্তৃপক্ষকে এইভাবে চিঠি দিয়েছি, মৌখিকভাবে অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু এবারে নয়। আপনারা কাগজ সমস্ত রেডি করুন, বা এই শিক্ষাবর্ষ থেকে আপনারা এডমিশন চালু করুন, আমরা উঠে যাব। এবং আমাদের বিশ্বাস যে আমরা অনশনের মাধ্যম দিয়ে সরকারকে এবং কলেজ কর্তৃপক্ষকে চাপে করে একটা দাবি আমরা নিশ্চয়ই করব। ঠিক আছে, আপনারা কোনো যেরকম সাংসদ আছে, বিধায়ক আছে, ইয়া মন্ত্রী আছে, যেটা আপনি ওখানে চিঠি দিয়েছেন? আগে আমরা চিঠি দিয়েছি, একটু আগে আমাদের শৈলমান মাস্টার বললেন যে চিঠি দিয়েছি, ডেট টু ডেট মেনশন করে চিঠিটা কবে দেওয়া হচ্ছে এডুকেশন মিনিস্টারকে এবং লোকাল বিধায়কের সঙ্গে আমরা বসেছিলাম। অনশন চলাকালীনই বিধায়ক এসেছিলেন এবং আশ্বাস দিয়ে গেছেন। প্রত্যেকের সঙ্গেই আমরা কোপারেট করেছি, কিন্তু আলটিমেটলি জিরো হয়েছে। তো কোথাও না কোথাও আমাদের এখনো চলছে। সেই কারণেই যদি অনশন, আপনি যেমন বললেন যে অনশন মাধ্যমে যদি না হয়, সেই অনশনটা চলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতার বুকে আমরা এই আন্দোলনটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে আসবো। আপনি বলছেন কি আপনাকে আশ্বাসন দেওয়া হয়েছে, তারপরেও আপনার তো অনশন করছেন কেন এখানে? আপনি তো আশ্বাসন পেয়ে গেছেন। আশ্বাসন শুধু মৌখিক পেয়েছি, 2017 সাল থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। 2017 সাল থেকে মৌখিক পাচ্ছি, আশ্বাসন পাচ্ছি যে হ্যাঁ হবে, এইবারে হবে। আমরা 23-এও পেয়েছিলাম আশ্বাসন যে 23 থেকে শুরু হবে, 23-এ শুরু হয়নি। 24-এও শুধু মৌখিকে আমরা পাচ্ছি যে শুরু হবে, কিন্তু সেই কারণেই আমরা অনশন করেছি। এখন এবার থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এই অ্যাডমিশন শিক্ষাবর্ষের অ্যাডমিশনে শুরু করে দিই, আমরা অনশন নিশ্চয়ই আমরা। ঠিক আছে, আপনি একটা আদিবাসী সান্থালি বিভাগ নিয়ে আপনি একটা অনশন করছেন, লেকিন আপনার আদিবাসী যেটা আছে ওখানে অনেক ভাষা আছে, যেরকম আপনারটা সারনা আছে, যেরকম যে সারি ধর্ম আছে, একটা সারনা আছে, এসব যে বিভাগ আদিবাসী লোক আছে, अगर ये सब मातृभाषा কালকে আপনারটা নিজের আওয়াজ তুলে দেবে, তাহলে কি করবেন আপনি? আপনারা সকলেই জানেন যে অষ্টম তপশিলে ভারতীয় যত ভাষা আছে সেগুলো সংযুক্ত করা হয়েছে। এই সান্থাল ভাষাটাকেও 2023 সালের 22শে ডিসেম্বর অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়। আদিবাসীদের অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত নয়। আর অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আজকে আমরা শিক্ষার সঙ্গে যাতে এই ভাষাটাকে যুক্ত করা হয়, তার জন্য আমরা অনশনটা চালিয়ে যাচ্ছি। এমন নয় যে অন্যান্য ভাষাগুলো তারা যদি পরবর্তীকালে অষ্টম তপশিলে নিজেদের ভাষাটাকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি করে, তাহলে তাদেরকেও আমরা সমর্থন করি। এখানে যেহেতু অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা আছে, ওই জন্যই আমরা এই সান্তাল বিভাগটা চালু করার কথা বলছি। অর্থাৎ আমরা বলতাম। আর ওখানে যে পপুলেশনের কথা বলছেন, টোটাল যে পপুলেশন ট্রাইবাল কমিউনিটিতে, সেখানে 51% হচ্ছে সান্তাল। বাকি 39 যে কমিউনিটি আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 49। তো ভাষার দিক দিয়ে যদি দেখা হয়, টোটাল যে পপুলেশনটা আছে পশ্চিমবঙ্গে, যেখানে 60 লক্ষের কাছাকাছি বলা হচ্ছে, সেই 60 লক্ষে প্রায় 30 থেকে 32 লাখ হচ্ছে আদিবাসী সান্তাল কমিউনিটি লোক। মানে এটা পশ্চিমবঙ্গে আছে নাকি আপনার পশ্চিমবঙ্গের বাইরে? শুধু পশ্চিমবঙ্গে 60 লক্ষের কাছাকাছি, 30 থেকে 35 লক্ষ হচ্ছে সান্তাল।
আপনি যেটা বলছিলেন যে সারি এবং সারনা, সারনাটা ওটা ধর্ম, ওটা ধর্ম কোড নিয়ে ওটা হচ্ছে, এবং এটা সাঁওতালি ভাষা, অলচিকি স্ক্রিপ্ট দিয়ে আমরা দাবিটা রাখছি। সাঁওতালি ভাষা আমরা সকলেই যারা এখানে উপস্থিত করেছি, আমরা সকল সাঁওতালি ভাষা ভাষিক কথা বলি, নিজের মাতৃভাষা। আমরা নিজের মাতৃভাষাটা আমরা নিশ্চয়ই আমরা মাতৃভাষার আমাদের ছেলেমেয়েগুলোকে বলতে আমরা চাইছি, এবং বিভিন্ন কলেজেও আমরা চাইছি, এবং প্রাইমারি স্তর থেকেও আমরা কলেজ অবধি আমরা সাঁওতালিতে আমাদের পঠন পাঠন শুরু হোক। আমাদের পরিকাঠামো সিলেবাস সব কিছু আছে, সরকার সেটা পরিকাঠামো পরিবেশটা তৈরি করে, এই আশা নিয়েই আমরা বিভিন্ন জায়গায় আমরা কথা বলি, এবং বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আপনারা জানেন বিদেশেও পড়াশুনো চলছে, যেখানে বিদেশে কোনো সাঁওতাল কমিউনিটি নেই। আপনারা নরওয়ে ইউনিভার্সিটিতে, ডেনমার্কে, কোপেনহেগেনে এগুলোতে চলছে। সেখানে ব্রিটিশ আমল থেকে এখানে ওলিং সাহেবরা এখানে সাঁওতালি নিয়ে বিশেষ চর্চা করেছিলেন, লিখেছিলেন, ডিকশনারি লিখেছিলেন। আপনাদের এই এশিয়াটিক সোসাইটিতে মাইক্রোফিল্ম আছে, সিআরআই কাকুরগাছিতেও আছে, অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বিদেশেও কিন্তু পড়াশুনো চলছে, যেখানে আমাদের দেশের লোক, আমরা যেখানে জন্মেছি আদিবাসীরা, যারা আদিবাসী না, আমরা কোথাও আফ্রিকান নয় বা রাশিয়ার নয় যে আমরা এখানে এসে বাস করছি। আমরা আমাদের দেশে আদিবাসীরা আমাদের ভাষাতে আমরা পড়াশুনো চাইছি, সেই দাবি নিয়েই আমরা কিন্তু অনশন আমরা করছি। আমরা বিদেশে গিয়ে আমাদের এত সুন্দর পড়াশোনা চলছে যেখানে কল্পনা করা যায় না, সেখানে আপনারা খোঁজখবর নেবেন, এবং সেখানে যারা এখানে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সাঁওতাল কমিউনিটি আছে, ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ, এবং বাংলাদেশ নেপালেও নেই। ইন্ডিয়াতে কিছু সামান্য শুরু হয়েছে, শুরু হয়নি এরকম বলবো না, ইউনিভার্সিটিগুলোতে শুরু হয়েছে, বিশ্বভারতীতে শুরু হয়েছে, আপনার ঝাড়গ্রাম থেকে শুরু হয়েছে, আমাদের বীরভূমে শুরু হয়েছে, কলেজগুলোতে শুরু হয়েছে, কিছু জায়গায় শুরু হয়েছে, কিন্তু সেভাবে এখনও বহু কলেজ পড়ে আছে যেখানে সাঁওতাল আদিবাসী অধ্যুষিত এলাকা। সেখানে বারবার সরকারও বলছে, সরকার অনুমোদন দিচ্ছে, সেখানে কলেজ কর্তৃপক্ষ চালু করতে কেন যে দ্বিধাবোধ করছে, আমাদের এটা হচ্ছে না। এটাই আমাদের দাবি, চালু। এই বিষয়ে আমাদের প্রেসিডেন্ট আছেন এখানে, বিশাল আদিবাসী ডাক্তার নবান হাসদাকে কিছু এই বিষয়ে বলার জন্য আপনারা আমাদের যারা রাজ্য নেতৃত্ব তাদের মুখ থেকে আপনারা শুনলেন শিক্ষা দাবি সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ এলাকা বিজেপি কলেজে যে সমস্যা, সেই সমস্যা আপনারা শুনলেন। আমাদের আন্দোলনের প্রেক্ষাপট, আমরা কীভাবে কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তরের সঙ্গে 17 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা, আবেদনপত্র জমা দেওয়া বা আন্দোলনের পথে যাওয়া, এই সমস্ত বিষয়ে আপনার শুনবেন। আমরা কলকাতা প্রেস ক্লাবে আসার আমাদের মূল উদ্দেশ্য, আমাদের রাজ্যে যিনি সর্বময় কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের ধারণা হয়েছে যে এখানে শিক্ষা দপ্তর থেকে অনুমতি পেলেও কলেজ কর্তৃপক্ষ তিনারা টালবাহানা করছেন, তিনারা সাঁওতালি ভাষায় অলিখিত হরফে সাঁওতাল আদিবাসী ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক, এটা চাইছে না। সেই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনাদের এই কলকাতা প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা যেটা দাবি করতে চাইছি, সেই দাবিটা হচ্ছে অন্যায্য দাবি কিছু নয়। আজকে প্রায়
এই স্বাধীন ভারতবর্ষে আমরা 60 থেকে 70 বছর মাতৃভাষায় এবং অলিখিত হরফে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা চালু করতে হবে এই দাবি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আছি। আপনারা নিশ্চিতভাবে জানেন যে 2003 সালে 22শে ডিসেম্বর তারিখে কেন্দ্রীয় সরকার 8ম তফসিলে এই সাঁওতালি ভাষাটাকে তালিকাভুক্ত করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে মাতৃভাষায় শিক্ষার এই দাবি নিয়ে আজকে 50-60 বছর ধরে আন্দোলন করতে হচ্ছে না, আবেদন নিবেদন করতে হচ্ছে না। আজকে আমরা অনশনে আমরা এখান থেকে আমরা ঘোষণা করতে চাই যে আমরা এই মাতৃভাষায় শিক্ষার দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছি, অনশনের মধ্য দিয়ে একটা ধারাবাহিকতা আছে। সেই আন্দোলনকে ধারাবাহিকভাবে আমরা রাখবো যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা চালু করার জন্য সমগ্র উদ্যোগ গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব। যেমন একটা জেলা থেকে আরেকটা জেলা, একটা দেশ থেকে আরেকটা দেশ, আমরা কলকাতার বুকেও আমরা এই আন্দোলনকে নিয়ে আসতে চাই। আমরা রাজ্য সরকারের যাতে নজরে আসে, যাতে এই শিক্ষা সংক্রান্ত আদিবাসী সাঁওতালদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে রাজ্য সরকার উদ্যোগী হন। নমস্কার। আর আমাদের আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, বিশেষ করে এই 2024 সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে। আমাদের বিশেষ করে দাবি যেটা রয়েছে, আমাদের বিশেষ করে যে দাবিগুলো রয়েছে, দাবিটা হচ্ছে আপনারা তো সব কথাই শুনলেন। আমাদের 2024-25 এই যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে পশ্চিম বর্ধমানের আমাদের যে কাজী নজরুল ইউনিভার্সিটি আছে, তার আন্ডারে যে রানীগঞ্জ ডিগ্রি কলেজ, এখানে সাঁওতালি বিভাগ কিন্তু চালু করতেই হবে। 2024-25 শিক্ষাবর্ষে যে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আছে, সেখানে স্নাতক স্তরে সাঁওতালিতে MA সেটা চালু করতে হবে। এর সাথে 2024-25 শিক্ষাবর্ষে পশ্চিম বর্ধমানের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, তার দূরশিক্ষায় ব্যবস্থার মাধ্যমে স্নাতক ও স্নাতক স্তরে BA MA এই কোর্সগুলো চালু করতে হবে। পশ্চিম বর্ধমানে আমরা বিশেষ করে জানি এই সাঁওতাল অধ্যুষিত এলাকা, সেইখানে যেখানে বিশেষ করে 10%-এর বেশি আদিবাসী, বিশেষ করে সাঁওতাল ছাত্রছাত্রীরা রয়েছে, সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হিসেবে এই বিষয়টি চালু করতে হবে। এছাড়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকে এবং অন্যান্য জেলায় যেখানে সাঁওতাল অধ্যুষিত এলাকায় 10%-এর অধিক আমাদের আদিবাসী ছাত্রছাত্রী রয়েছেন, সেখানে সাঁওতালি মাধ্যমিক প্রাথমিক স্তর থেকে পঠন পাঠনটা শুরু করতে হবে। এছাড়া পশ্চিম বর্ধমানের আপনারা জানেন ফুলঝোড় একটি জায়গা আছে, সেই ফুলঝোড়ের হরিপুরে পণ্ডিত রঘুনাথ মন্ডল আবাসিক একটি হোস্টেল আছে। সেখানে আজ প্রায় চালু হওয়ার 18 বছর পর কোনো স্থায়ী কর্মী নেই। সেই কর্মী যাতে স্থায়ী নিয়োগ করা যায়, তার জন্য আমাদের দাবি থাকছে, যেহেতু পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে আবাসিক হোস্টেল এবং বিদ্যালয়, তার সঙ্গে পশ্চিম বর্ধমানে কাকসায় যেটা 11 মাইলে আছে, আপনারা জানেন ফেডার স্কুল আমাদের সারা রাজ্যে 7টি চালু হয়েছিল, যেখানে ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করা হতো। সেটা পণ্ডিত রঘুনাথ মুর্মু রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল এখন মাত্র
একটাই স্কুল বেঁচে আছে, যেটা কিন্তু সরকারি সাহায্যে নয়। যেসব ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করে ওনাদের ফ্যামিলি থেকে একটা টাকা দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশোনা করেন। এত বড় ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সারা পশ্চিমবাংলায় ছাত্র ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন একটা করে এগুলো পড়ছিল। তো ওইখানে যে স্কুলটা আছে, বিশেষ করে 11 মাইলের পণ্ডিত রঘুনাথ মুর্মু রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা সরকার থেকে টাকা দেওয়া হতো, ফিডার গ্র্যান্ট একটা দেওয়া হতো, সেই গ্র্যান্টটা কিন্তু 2017 সাল থেকে মানে পর্যায়ক্রমে বন্ধ হয়ে গেছে টোটালটাই। আজকে গার্জেনরা টাকা পয়সা দিয়ে চালু করছেন বা চলছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যেগুলো আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে, যেখানে যে হোস্টেলগুলো আছে, সেই হোস্টেলগুলো প্রায় পুরুলিয়া বা ঝাড়গ্রাম এইটুকু জেলাতেই প্রায় 200টার মতো হোস্টেল বন্ধ আছে। এই এই মানে এই হোস্টেলগুলো চালু করতে হবে। শুধু তাই নয়, যে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার, আজকে স্কুল ছুটের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আজকে যদি আমরা প্রাথমিক স্তর থেকে সান্তালি ভাষায় যদি আমরা বিশেষ করে অলিখিত হরফে পঠন পাঠনের ব্যবস্থা সরকার পক্ষ থেকে সচেষ্ট হন, আমাদের মনে হয় যে আদিবাসী ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষাটা পাচ্ছে না, বিশেষ করে সরকারি ভাষার ক্ষেত্রেই বলছি, তাহলে হয়তো সেটা খুবই সুবিধার জায়গায় থাকবে। আর আমাদের অনশন নিয়ে আর আমাদের আন্দোলন নিয়ে তো আপনারা শুনলেই আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি বা সৈন্যমানরা বললেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলুন, এখানে আমাদের রূপনন্দা রয়েছেন, উনি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।